চতুর্থ দিনের মতো সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অফিস করছেন মন্ত্রিপরিষদ বিভাগে, বৈঠক করবেন প্রতিমন্ত্রীদের সাথে। রাজধানী মোহাম্মদপুরে কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের হামলা, একজনের অবস্থা আশঙ্কাজনক। চাঁদাবাজির প্রতিবাদে আদাবর থানা ঘেরাও। কোর্টের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, বৈশ্বিক শুল্ক 10 থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা। অনেক দেশের বিরুদ্ধে অন্যায্য সুবিধা নেয়ার অভিযোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দায়িত্ব গ্রহণের চতুর্থ দিনে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9:05 সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে যান। এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। দায়িত্ব গ্রহণের চতুর্থ দিনে আজ সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী। এদিকে আজ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী বৈঠকে বসবেন বলেও জানা গেছে। এছাড়া সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী 12 মার্চ অথবা এর 2-3 দিন আগে বসতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন। শনিবার গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসবে আগামী 12 মার্চ অথবা এর 2-3 দিন আগে। এ অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। তিনি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী তা করেন। 12 ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট হয়েছে। সংসদ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করা হয় পরদিন। সে হিসেবে 14 মার্চের মধ্যে সংসদের প্রথম অধিবেশনে বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন 17 ফেব্রুয়ারি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আরও বলেন, প্রথম অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশগুলো এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে। রাজধানীর আদাবর এলাকায় আবির ফ্যাশন নামের একটি এমব্রয়ডারি কারখানায় স্থানীয় কিশোর গ্যাং ও চাঁদাবাজ চক্রের সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ ঘটনায় এমব্রয়ডারি ব্যবসায়ী ও শ্রমিকরা হামলাকারীদের বিচারের দাবিতে থানা ঘেরাও করে। পরে অভিযান চালিয়ে মধ্যরাতে মূল অভিযুক্ত রাসেলকে আটক করেছে পুলিশ। বাকিদের গ্রেফতারের অভিযান চলছে। এর আগে কিশোর গ্যাংয়ের হামলায় অন্তত 3 জন শ্রমিক আহত হন। তাদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, শনিবার রাতে কিশোর গ্যাং সদস্য ঈদ উপলক্ষে চাঁদা দাবি করে। দিতে অস্বীকার করায় তারা দেশীয় অস্ত্র দিয়ে এমব্রয়ডারি মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কয়েকজনের উপর হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, রাসেল নামের এক কিশোরের নেতৃত্বে 10 থেকে 15 সদস্যের কিশোর গ্যাং এ হামলার ঘটনা ঘটায়। দশ থেকে 12 জনের একটা গ্রুপ, যাদেরকে আমরা প্রাথমিকভাবে কিশোর গ্যাং সদস্য হিসেবে আইডেন্টিফাই করেছি। তাদের একটা গ্রুপ এই আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে গিয়ে ওই বেতন ভাতা যেখানে দেওয়া হচ্ছিল সেই জায়গাটায় তারা এলোপাতাড়ি আক্রমণ করে ওখান থেকে টাকা পয়সা, মোবাইল এগুলো ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে। তো ওই সময়ে আবির এমব্রয়ডারি ফ্যাক্টরির একজন কর্মচারী, নাম হচ্ছে তোফায়েল গুরুতর আহত হয় এবং সে ওখান থেকে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। এই যে 10 থেকে 12 জনের যে গ্রুপটা ছিল, তাদের লিডার যার নেতৃত্বে এটা হয়েছে, নাম রাসেল। তো ওই রাসেলের বাড়ি হচ্ছে আদাবর 16 নম্বর বাবুর্চি বাড়ির এখানে। মরণফাঁদে পরিণত হয়েছে রাজধানীর পূর্বাচল 300 ফিট এক্সপ্রেসওয়ে সড়কটি। রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত সড়কটিতে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, নজরদারির ঘাটতি, আইন অমান্য আর অতিরিক্ত গতির কারণে ছোট বড় মিলিয়ে সড়কটিতে গত 1 মাসে ঘটেছে শতাধিক দুর্ঘটনা। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে খলিল শিকদারের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ থেকে কুড়িল বিশ্ব রোডের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। আর এই দূরত্বের মাঝখানে 300 ফিট সড়কটি আধুনিক যোগাযোগের প্রতিঘর কথা থাকলেও সেটি এখন রূপ নিয়েছে মরণ ফাঁদে।
গাড়ির বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য আর নিয়ন্ত্রণহীন রেসিংয়ের কারণে প্রায় প্রতিদিনই ঝরছে তাজা প্রাণ। সড়কটিতে নিয়মিত টহল আর কঠোর আইন প্রয়োগের দাবি স্থানীয়দের। ছোট পোলাপান এত স্পিডে বাইক চালায়, মানে ভয় লাগে, পাশ দিয়ে চলে যায়, হেলমেট নাই, মানে বেপরোয়া। কিছু সিএনজি আছে আমাদের সিগন্যাল মানে না, তারপর এখান থেকে ইউটার্ন নিতে গেলে মানে এক গাড়ির সাথে আরেক গাড়ি বাইক এসে লাগাই দেয়। হ্যাঁ, বাইকগুলো হেলমেট এবং 80 গতিতে চলে, তো 80 দিয়ে বেশি টানে ওরা। রং সাইডে গাড়ি চালায়, আইসা দুর্ঘটনা ঘটায়। মনে করেন যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে মনে করেন যে লাইফ শেষ। এখন প্রায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। যদি প্রশাসন এইখানে ট্রাফিকের ব্যবস্থা করে এবং পাশাপাশি শুধু প্রশাসন ব্যবস্থা করলেই চলবে না, আমরা মনে করি প্রত্যেকটা গাড়ি চালকের ট্রাফিক আইন মেনে চলতে হবে। নিয়মিত অভিযান পরিচালনা করার কথা জানিয়েছে ট্রাফিক পুলিশ। আমরা হাইওয়ে পুলিশ বিভিন্ন সময় আমরা বিভিন্ন সচেতনামূলক ক্যাম্পেইন করেছি। আমরা পাশাপাশি আমরা আমাদের এখানে টহল জোরদার রেখেছি যাতে দুর্ঘটনা কম ঘটে। এই পাশাপাশি আমরা বিভিন্ন সময় আমরা বিট পুলিশের মাধ্যমে সচেতনার চেষ্টা করতেছি। দুর্ঘটনা রোধে সচেতন বাড়ানোর তাগিদ দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। এটা প্রতিরোধের আমি মনে করি একমাত্র উপায় যে আপনাদের নিজেদের জীবনের প্রতি সচেতন হতে হবে। দেখেন, একটা অ্যাক্সিডেন্টে আসলে ক্ষতিগ্রস্ত আপনিই হচ্ছেন। আমি সবাইকে আহ্বান জানাবো, এই রোডে যারা গাড়ি চালাতে আসবেন তারা ট্রাফিক আইন মেনে এবং গাড়ির যে নির্ধারিত গতিসীমা আছে এটা মেনে আপনারা গাড়ি চালাবেন। শুধু অভিযান নয়, প্রয়োজনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, স্পিড মনিটরিং সিস্টেম সহ সাইনেজ এবং জনসচেতনতা বাড়ানোর জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। বিশ্বব্যাপী নতুন করে 10% আমদানি শুল্কের আরোপের একদিন পরেই শুল্কের পরিমাণ বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প লেখেন, সারা বিশ্বের বিভিন্ন দেশের উপর যে 10% শুল্ক ছিল সেটিকে বাড়িয়ে 15% করা হচ্ছে। এই 15% শুল্ক আইনগতভাবে অনুমোদিত এবং পরীক্ষিত সীমার মধ্যেই আছে বলেও দাবি করেন ট্রাম্প। বেশ কয়েকটি দেশ অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে অন্যায্য সুবিধা নিয়ে যাচ্ছে এবং তার কোনো জবাবদিহি হয়নি বলেও পোস্টে অভিযোগ করেন ট্রাম্প। এর আগে গেল বছর বিশ্বের বিভিন্ন দেশের উপর 10 থেকে 50% আমদানি শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, যা অবৈধ বলে ঘোষণা দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের রায়ের পর নির্বাহী আদেশ দেওয়ার ক্ষমতা বলে নতুন করে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এবার নতুন শুল্ক ঘোষণার একদিন পরেই শুল্কের হার 5% বাড়ানোর ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। আফগানিস্তান সীমান্তের পাকতিকা ও নাঙ্গারহার প্রদেশে ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া ও বান্নু জেলায় আত্মঘাতী বোমা হামলার কয়েক ঘণ্টা পর এই হামলা চালালো পাকিস্তান। স্থানীয় আফগান সূত্রের বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রবিবার সীমান্তবর্তী প্রদেশ দুটিতে হামলা চালিয়েছে পাকিস্তান। তবে হামলার ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি দেশটির তালেবান সরকার। এদিকে হামলা দায় স্বীকার করেছে পাকিস্তান। এক বিবৃতিতে দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিকি তালেবান ও তাদের সহযোগী গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা ও রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলার জেরে এ অভিযান চালানো হয়েছে। আফগানিস্তানে অবস্থানরত তেহরিকি তালেবানের নেতারাই ইসলামাবাদের সাম্প্রতিক হামলা এবং উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হামলার নির্দেশ দিয়েছিল। এ বিষয়ে স্পষ্ট প্রমাণ আছে বলেও দাবি করেছে পাকিস্তান প্রশাসন। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারার একটি গ্রামে ভয়াবহ হামলা চালিয়ে অন্তত 50 জনকে হত্যা করেছে সশস্ত্র বাহিনী। হামলার পর সন্ত্রাসীরা কয়েকজন নারী ও শিশুকে অপহরণ করে নিয়ে গেছে বলেও জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দারা। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল 5টা থেকে শুক্রবার ভোর 3:30 পর্যন্ত তুঙ্গানদুৎসে গ্রামে একটানা হামলা চালানো হয়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামবাসীদের উপর গুলি চালায় সন্ত্রাসীরা। হামলার সময় বেশ কিছু ঘর বাড়িতে আগুন দেয় তারা। হামলার একদিন আগে 150টির মতো মোটরসাইকেলে করে অস্ত্র নিয়ে গ্রামটিতে প্রবেশ করে হামলাকারীরা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সাথে যোগাযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে গ্রামবাসী। দর্শক, এরই সাথে শেষ করব এখনকার সংবাদ। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।